যেই মা সন্তানকে আদর্শ মানুষ করার শিক্ষা দেয়, সেই মায়ের সন্তানই যখন এক নৃশংস অপরাধী হয়ে ওঠে, তখন মা কি করবে? ক্ষমা করবে নাকি নিজ হাতে শাস্তি দেবে? আজকের মুভি এক্সপ্লেনেশনে আমরা দেখব মা ছেলের এক অদ্ভুত সাইকোলজিক্যাল লড়াই, যেখানে আইন আর আবেগের লড়াইয়ে জয়ী হতে হবে একজনকেই। এক মুহূর্তের ভুল কিভাবে একটা আস্ত জীবনকে নরকে পরিণত করে, তা এই মুভি দেখলে আপনি জানতে পারবেন। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছির সাথে আর বলছিলাম 2026 সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ইউফোরিয়ার কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা কোর্ট এরিয়া দেখতে পাই, যেখানে এক বিচারকের রুমে তার অ্যাসিস্ট্যান্ট কেস ফাইল নিয়ে এসে ইতস্ত করছিল। বিচারক জিজ্ঞেস করে, কি ব্যাপার হরি, তুমি এমন অপরাধীর মতো দাঁড়িয়ে আছো কেন? হরি বলে, হুজুর, দুপুরের পর একটা কেস আছে, এমন কেস আমি কখনোই দেখিনি। বিচারক যেহেতু বয়স্ক, তাই সে বলে, তুমি দেখোনি মানে যে আমিও দেখিনি এমন তো না। বিচারক এবার ফাইল নিয়ে দেখে, আসলেই নজিরবিহীন এক কেস। অপরাধী নিজেই অপরাধ স্বীকার করে নিজের নামেই কেস করেছে। যাই হোক, লাঞ্চের পর এই কেসের শুনানি হবে। লাঞ্চ করতে করতে এক জুনিয়র উকিল তার সিনিয়রকে জিজ্ঞেস করে, এমন কখনো হয়েছে কিনা যে অপরাধী নিজে এসেই নিজের নামে কেস করেছে? সিনিয়র উকিল বলে, আমার ওকালতি জীবনে তো আমি দেখিনি। জুনিয়র উকিল বলে, আজ লাঞ্চের পর এমনই একটা কেস আছে। আদালত চত্বরে রিপোর্টাররাও হাজির। এক রিপোর্টার বলে, এ যাবৎ ইতিহাসে এই প্রথম কোনো অপরাধী নিজের নামে হাইকোর্টে কেস ফাইল করেছে। আর কিছু সময় পর সে হাইকোর্টে সারেন্ডার করবে। মানে এই কেস নিয়ে সবার মধ্যে এক উত্তেজনাময় অবস্থা, কারণ এমন কেস কেউ আগে কখনোই দেখেনি। এইবার কোর্ট থেকে ডাকা হয় সে অপরাধীকে, যার নাম ভিন্দা বেমুলাপাল্লি। বারবার ভিন্দার নাম ডাকা হয়, আর ভিন্দা গাছের নিচে বসে তার নিজের জীবন নিয়ে ভাবছিল। ভিন্দা উঠে গিয়ে কোর্টের দিকে যাচ্ছিল। আশেপাশের সাধারণ লোক, রিপোর্টাররা তাকে দেখে এগিয়ে আসতে থাকে। লোকজন বলাবলি করে, এই সেই মহিলা যে কিনা অপরাধ করে এখন সারেন্ডার করতে এসেছে। নিশ্চিত এটা মার্ডার কেস। সে নিশ্চয়ই তার স্বামী বা ছেলে মেয়েদেরকে খুন করেছে। তা না হলে এভাবে কেন সারেন্ডার করবে? রিপোর্টাররা বিন্দাকে ঘিরে ধরতে থাকে, জিজ্ঞেস করে, আপনি কি অপরাধ করে সারেন্ডার করতে এসেছেন? কিন্তু বিন্দা নীরবে হেরে যেতে থাকে। এরপর ঘটনা কয়েক মাস পেছনে চলে যায়। এখানে আমরা বিকাশ পাবলিক স্কুল নামের একটা নামকরা স্কুল দেখি, যেখানে এক্সাম শেষে একদল টিনের ছেলে তাদের মন মতো এনজয় করতে থাকে, নাচ গান, ক্লাবিং, আরো কত কি। পরের দৃশ্যে আমরা একটা টিনেজ মেয়েকে দেখি যে সকাল সকাল উঠেই স্রষ্টার প্রার্থনা করছে। এরপর 2 কাপ কফি নিয়ে তার বাবা মায়ের রুমে যায়, তাদের ঘুম ভাঙায় এবং হ্যাপি ফ্যামিলি যাকে বলে। মা জিজ্ঞেস করে তাদের ছেলে ঘুম থেকে উঠেছে কিনা। মেয়েটা তখন তার ভাইকে রাখতে যায়। এই মেয়েটার নাম চৈত্রা, আর এটা চৈত্রার পরিবার। বাবা মা, ছোট ভাইকে নিয়ে তার সুখী পরিবার। বাবা মায়ের ভালোবাসা আর ভাইয়ের সাথে খুনসুটি করে বেশ ভালোই আনন্দে তার দিন কাটছিল। এরপর ব্রেকফাস্ট টেবিলে সবাই যখন বসে খাবার খাচ্ছিল, তখন চৈত্রার মেসেজ আসে। মেসেজ করেছে তার বান্ধবী দীপ্তি, আর তাকে কাছেই অ্যাম্ব্রোসিয়ায় পাবে ইউফোরিয়া পার্টির জন্য যেতে বলে। এইটা নন অ্যালকোহলিক পার্টি ছিল। দীপ্তি কল করে আর চৈত্রাকে যাওয়ার জন্য বলে, কিন্তু চৈত্রা জানায় তার স্টাডির স্কেজুয়াল আছে। কিন্তু দীপ্তি এইবার চৈত্রার বাবা মার সাথে কথা বলে তাকে রাজি করায়। তারাও অনুমতি দিয়ে দেয়। পরের দিন সময় মতো চৈত্রা পার্টিতে চলে আসে। দীপ্তি তাকে দেখে খুশি হয়, তাকে অনেক গর্জিয়াস লাগছে বলে জানায়। দুজনে এরপর একটা টেবিলে বসে। দূর থেকে একজন ছেলে তাদেরকে ফলো করে। দুজনের মধ্যে গল্প করতে করতে তাদের একজন এসে হাজির হয়। ছেলেটার নাম বিকাশ। বিকাশ পাবলিক স্কুলের স্টুডেন্ট। দীপ্তি আর চৈত্রাও তাদের স্কুলের নাম বলে। বিকাশ তো চৈত্রার সাথে রীতিমতো ফ্লার্ট করতে শুরু করে, আর ইচ্ছায় অনিচ্ছায় গায়ে হাত দেওয়া তো ছিলই। এরপর এক এক করে বিকাশের 4 বন্ধু অর্থাৎ ধীরাজ, হর্ষ, কামাল আর সমীরও এসে তাদের সাথে পরিচিত হয়। বিকাশ এরপর কথায় কথায় জিজ্ঞেস করে, চৈত্রার পছন্দের মিউজিক স্টাইল কোনটা? দীপ্তি উত্তর দেয়, আধ্যাত্মিক স্টাইল। বিকাশের বন্ধুরা মজা নেয়, কারণ এখন তো রক আর পপ চলে। তাও বিকাশ গিয়ে ডিজেকে বলে সেই মিউজিকে আধ্যাত্মিক কিছু মিক্স করতে। আর এরপর তারা সেই মিউজিকের তালে ডান্স করে। কিছুক্ষণ পরে দীপ্তি চৈত্রাকে নিয়ে বেরিয়ে যায়। তাদের এনজয় করার টাইম এতটুকুই ছিল, কিন্তু ছেলেগুলোর তো মনের শখ মেটে না। রাতে চৈত্রার বাবা তাকে গাড়ি করে বাড়ি নিয়ে আসে, কিন্তু তাকে দেখে মনে হয় সে খুব বিধ্বস্ত, ক্লান্ত। তবে আমরা তো দেখলাম সে তেমন কিছু করেনি যে ক্লান্ত হবে। বাড়িতে তার ভাই গান বাজিয়ে নাচতে থাকে। সে তার বোনকেও ডাকে, কিন্তু চৈত্রা সাড়া দেয় না। চলন্ত মূর্তির মতো হেঁটে চলে যায়। তার মাও তাকে খাবারের জন্য ডাকে, কিন্তু তাও তার সাড়া নেই। তার বাবা বলে সে হয়তো টায়ার্ড আর পার্টিতে থেকে খেয়ে এসেছে। কিন্তু চৈত্রাকে দেখে মনে হয় সে যেন নেশা করেছে। টলতে টলতে সে তার বিছানায় বসে কান্না করতে থাকে। প্রথমে কারণ বোঝা যায় না, কিন্তু পরে যখন দেখা যায় বাথরুমে গোসল করার সময় তার প্রাইভেট পার্ট থেকে অনেক রক্ত বের হয়, তখন আর বুঝতে বাকি থাকে না তার সাথে কি হয়েছে। কিন্তু কে করেছে সেটাই অজানা।
রুমে এসে বিছানায় শুয়ে চৈত্রা ভয় দুঃখে কুঁকড়ে যাচ্ছিল। এমন সময় তার ফ্রেন্ড কল করে জানায় ইনস্টাগ্রামে নাকি একটা ভিডিও আসছে যেখানে বিকাশ আর চৈত্রা গাড়িতে অশালীন অবস্থায় ছিল। চৈত্রা দ্রুত ইনস্টাগ্রাম ভিডিও চেক করে আর আরো ভয় পেয়ে যায়। তার চোখে ভেসে ওঠে বিকাশ আর তার বন্ধুরা তার সাথে কি কি করেছিল। সব মনে করে ট্রমায় চলে যায় চৈত্রা। এদিকে ভিডিও পোস্ট করায় বিকাশ তার বন্ধুকে এক প্রকার মারধর করতে থাকে। কেন ভিডিও আপলোড দিলি? এখন এর পরিণতি কি হবে ভেবে দেখেছিস? বন্ধুটা বলে, আমি তো জাস্ট মজা করার জন্য দিয়েছিলাম, ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আরেকজন বলে, ফেস তো দেখা যাচ্ছে না, কেউ চিনবে না। বিকাশ জিজ্ঞেস করে, সবাই সেই ভিডিও ফোন থেকে ডিলিট করেছে কিনা? সবাই বলে ডিলিট করে দিয়েছে, বিকাশ তো ডাটাই ক্লিন করে দিয়েছে। অন্য এক বন্ধু বলে, যদি মেয়েটা পুলিশে কেস করে, মেয়েটার বাবা জানলে মেরেই ফেলবে। আরেক বন্ধু বলে, বাবা কেন, আশেপাশের মানুষই আমাদের আগে মারবে। সবাই তো আত্মগোপন করার প্ল্যান করে, পারলে বর্ডার ক্রস করে পালাবে। কিন্তু বিকাশ বলে সে পালাবে না, সে থাকবে, আর যা হয় তার মোকাবেলা করবে। অন্যদিকে চৈত্রাকে তার ফ্যামিলি ব্রেকফাস্ট টেবিলে রাখে। এখনো চৈত্রা ঘোরের মধ্যে আছে, আর আস্তে আস্তে নামছিল সিঁড়ি দিয়ে। কে কি বলছে তার খেয়াল নেই। পুতুলের মতো সে এসে টেবিলে বসে। তার বাবা যখন মেয়ের এই অবস্থা দেখে মাথায় হাত রাখতে যায়, তখন চৈত্রা ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়, এমনকি নিজের ভাইকেও সরিয়ে দেয়। এরপর মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। 5 জন ছেলে মিলে তার সাথে পাশবিক কাজ করেছে। এখন পুরুষ মানুষকেই তার কাছে ভীতিকর মনে হচ্ছে। এরপর চৈত্রা আস্তে আস্তে তার মায়ের কাছে বলতে শুরু করে। কাঁপা কাঁপা গলায় সে বলে সেদিনের পার্টির কথা। এইবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পার্টি শেষে দীপ্তি চৈত্রাকে পাবের গেটে ছেড়ে যায়, কারণ চৈত্রার বাবা এসে তাকে নিয়ে যাবে। এরপর সেখানে বিকাশের গাড়ি নিয়ে এসে তার সামনে দাঁড়ায় আর পার্টি করতে যেতে অফার করে, কারণ এই অল্প সময়ে পার্টি করে তো মজা হয়নি। চৈত্রা বলে তার বাবা আসবে নিতে, কিন্তু বিকাশ রিকোয়েস্ট করে, তার ফ্রেন্ডের জন্মদিন, তাই ট্রিট দিতে চায়। চৈত্রা প্রথমে না করলেও পরে আবার তাদের সাথে যেতে রাজি হয়। গাড়িতে যেতে যেতে টুকটাক আলাপ করে তারা। জানা যায় চৈত্রা সিভিল সার্ভিসের জন্য ট্রাই করবে। এইটা নিয়ে অন্য বন্ধুরা মজা করলেও বিকাশ তাকে সাপোর্ট করে। চৈত্রা আস্তে আস্তে তার মাকে বলে সব কথা। 4 জন ছিল, কিন্তু পরে 5 জন হয়। তারা একটা খাবারের দোকানের সামনে দাঁড়ায়, কিছু মিষ্টি কেনে, আর সেখান থেকে তারা অন্য একটা বড় গাড়িতে ওঠে। অজুহাত ছিল আগের গাড়িতে পেট্রোল শেষ। এরপর গাড়িতে যেতে যেতে তারা ক্যান্ডি খায়, আড্ডা দেয়। এই ফাঁকে নিজেদের বয়সও জেনে নেয়। এখানে সবাই 17 বছরের। একটা ছেলে বলে, আমার বয়স কম হতে পারে, কিন্তু এনার্জি ভালোই আছে। বুঝতে পারছেন কিসের ইঙ্গিত দিচ্ছে? এরপর বিকাশ চৈত্রার গায়ে হাত দিতে শুরু করে। চৈত্রা বারবার নিষেধ করে। সে বলে তার ভয় লাগছে, সাহায্য চেয়ে চিৎকার করে, কিন্তু তারা গাড়ি এত জোরে চালাচ্ছিল যে কেউই শুনতে পায় না। চৈত্রা ফোন বের করলেও তারা ফোন কেড়ে নেয়। চৈত্রা মাকে এসব বলার সময় বলে সেখানে যেতে রাস্তায় একটা মন্দিরও ছিল, কিন্তু তার মা জিজ্ঞেস করে সে তো পার্টিতে গিয়েছিল, তাহলে মন্দিরে কেন? চৈত্রা বলে ওরা 5 জন ছিল, ওরা মানুষ না, ওরা রাক্ষস। এরপর আমরা সেই দৃশ্য দেখি যেখানে এক এক করে 5 জন চৈত্রাকে গাড়িতে রেপ করে আর বেরিয়ে এসে সিগারেট টানতে থাকে। তাদের পাশবিক অত্যাচার শেষ হলে তারা আবার চৈত্রাকে পাবের সামনে নামিয়ে দিয়ে যায়। ক্লান্ত আহত চৈত্রা যেন সেখানে অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থা। এইসব কথা জানার পর চৈত্রার মা তো ভেঙে পড়ে। 1-2 জন নয়, 5 জন ছেলে মিলে তার মেয়ের সর্বনাশ করেছে। কি করবে এখন তারা? চৈত্রার বাবাও ভেঙে পড়ে। উনি তো এখনই পারলে তাদেরকে খুন করে। এরপর চৈত্রার মা আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু চৈত্রা এসে বলে আগে পুলিশ কমপ্লেইন করব। একটা মেয়ে কি তার উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না? কিসের ভয় এত? এরপর তারা পুলিশ স্টেশনে যায়। পুলিশ অফিসার চৈত্রাকে সাহস দেয় আর সেদিন কি ঘটেছিল তা বলতে বলে। চৈত্রাকে ভয় পেতে সে নিষেধ করে, কিন্তু চৈত্রা এতই ট্রমায় ছিল যে সে বলতে গিয়েও বলতে পারে না। তখন পুলিশ অফিসার তাদেরকে বলে ভরসা নামের একটা প্রতিষ্ঠান কাজ করে এরকম ট্রমাটাইজড পেশেন্ট নিয়ে। তাদের সাথে আলাপ করলে চৈত্রার ট্রমা কাটিয়ে উঠতে পারবে। পরের দিনই চৈত্রার পরিবার ভরসা প্রতিষ্ঠানের অফিসে যায়। সেখানে কর্তব্যরত লেডি অফিসার তাদের সাথে কথা বলতে আসে। লেডি অফিসার চৈত্রাকে রিল্যাক্স করানোর জন্য পড়াশোনা, সিভিল সার্ভিসে অ্যাপ্লাই ইত্যাদি নিয়ে কথা বলে। সে বলে, তুমি অনেক কিউট আর ব্রিলিয়ান্টও। আমিও কালেক্টর হবার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু হতে পারিনি। ভবিষ্যতে অন্যান্য কালেক্টরের মতো তুমিও একজন কালেক্টর হবে আশা করি। সবাই তোমাকে চৈত্রা ম্যাডাম বলে ডাকবে। এরপর পানির গ্লাস এগিয়ে দেয়। চৈত্রা একটু রিল্যাক্স হয় আর সেদিনের ঘটনা বলতে শুরু করে। সে আর দীপ্তি পাবে গিয়ে বিকাশ আর তার বন্ধুদের সাথে পরিচিত হয়, আর এরপর তো যা যা ঘটে সব বলে। এইখান থেকে চৈত্রাকে মেডিকেল চেক আপে নেওয়া হয়, আর তখনও তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। এইবার চৈত্রা থেকে বর্ণনা নিয়ে তারা ঘটনাস্থলে যায়, কিছু প্রমাণও জোগাড় করে, আর পাবের সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ অফিসার গাড়ির নাম্বার প্লেট চেক করে গাড়ি খুঁজে বের করে। সেখান থেকে কিছু ডিএনএ স্যাম্পল পাওয়া যায়, আর পুলিশ অফিসার এক এক করে বিকাশ আর তার 4 বাকি বন্ধুকে লুকানো জায়গা থেকে অ্যারেস্ট করে আনে।
এইদিকে আমরা পুলিশ কমিশনার জয়দেবকে হায়দ্রাবাদ সিটি পুলিশের তরফ থেকে এই কেস নিয়ে একটা প্রেস মিটিংয়ে আসতে দেখি। সাংবাদিকরা এখানে একের পর এক প্রশ্ন করতেই থাকে। একজন বলে, এত বড় ক্রাইম হবার পরেও কেন সেই পাবের লাইসেন্স বাতিল হয়নি? আরেকজন বলে, মাইনর অপরাধ দিন দিন বাড়ছে। অপর একজন বলে, পুলিশ ডিপার্টমেন্ট কি করছে এখন? সবার প্রশ্ন শেষে পুলিশ কমিশনার বলে, আমার যা বলার তা তো আপনারাই বলে দিলেন, আমার কিছু বলার দেখছি না। কিন্তু একটা জিনিস বলার আছে, সেটা হলো সমস্যা আপনাদের উত্তেজনা। আপনারা এই কেস নিয়ে কিছুদিন মাতামাতি করবেন, এরপর আগের কেসগুলোর মতোই ভুলে যাবেন। এরকমই হয়ে আসছে। আমি তো শুধু গতানুগতিক আইন বলবো, আইন তার কাজ করছে, কিন্তু এটা টিকিয়ে রাখার দায়িত্ব ছিল আপনাদের। তো এখন চলুন এই কেস সাইডে রেখে ভুলে যাওয়া কিছু কেসের আলাপ করি। এরপর একটা বাচ্চার ছবি দেখানো হয়, কিন্তু সবাই জিজ্ঞেস করে এর সাথে নতুন কেসের সম্পর্ক কি? পুলিশ কমিশনার বলে, চলুন সম্পর্ক বের করি। 6 বছর আগে পাঞ্জাগুত্তা শহরে একটা অ্যাক্সিডেন্ট হয়। এবার আমরা সেদিনের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে কিছু মাইনর স্কুলের ছেলেমেয়েরা বেপরোয়া গাড়ি চালিয়ে একটা বারে যায়। তারা স্কুল ড্রেসে ছিল, কিন্তু বারে যাওয়ার আগে তারা ড্রেস চেঞ্জ করে। এরপর প্রচুর ড্রিঙ্কস করে মাতাল হয়ে বের হয় আর ওই অবস্থায় গাড়ি চালায়। মেইন রোডে এলোমেলো গাড়ি চালাতে থাকে, যেটা মারাত্মক দুর্ঘটনা ডেকে আনতে পারে। অপরদিকে গাড়িতে তার পরিবারের সাথে বাচ্চা মেয়েটা স্কুলে যাচ্ছিল। কত হ্যাপি ছিল পরিবারটা। কিন্তু এই মাতাল ছেলেদের গাড়ি একটা সময় উল্টে গিয়ে এই পরিবারের গাড়ির সাথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ছেলেগুলোর গাড়ির তেমন ক্ষতি না হলেও এই পরিবারের গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ছেলেগুলো প্রাণ ভয়ে পালিয়ে যায় আর মানুষজন আহত পরিবারকে হসপিটালে নিয়ে যায়। পরিবারের বাকি 2 ভাই দ্রুত এই ঘটনা জেনে ছুটে আসে। এই ঘটনায় বাচ্চা মেয়ে, তার আঙ্কেল আর দাদু মারা যায়। বাচ্চা মেয়ের লাশ যখন বের করে আনা হয়, আহত মা যেন কান্নায় ভেঙে পড়ে। মৃত মেয়েকে শেষবারের মতো আদর করে দেয়। আর এরপর আমরা 3 জনেরই শ্রাদ্ধা অনুষ্ঠান দেখি। সিন বর্তমানে আসলে এক সাংবাদিক বলে, এত আগের কেস কিভাবে মনে থাকে বলেন? এরপর স্ক্রিনে একটা ছেলেকে দেখানো হয়। একে সবাই চিনতে পারে, সাইকো সাহিল। সে সাইকো সাহিল নামে পরিচিত। আর এই ছেলের জন্যই একটু আগে যে অ্যাক্সিডেন্টের মৃত্যুর ঘটনা হয়েছিল সেটা ঘটেছিল। এই ঘটনার পরে কেউ তার সামনে এই অপরাধের কথা তুললে তাকে সে মেরে ফেলত। অপরাধ বোধ তো ছিলই না, উল্টো আরও খুন করত। এই জন্যই তার নাম দেয়া হয় সাইকো সাহিল। আর সে এতেই খুশি ছিল। সাংবাদিক আবারও প্রশ্ন করে, কিন্তু এই কেসের সাথে বর্তমানে চৈত্রার কেসের সম্পর্কটা কি? পুলিশ কমিশনার বলে, 2টা কেসের কমন টপিক মাইনর, আন্ডার এজ। গত বছর দেশের অপরাধী 30% ছিল মাইনর, কিন্তু এই বছরের শুরুর 3-4 মাসেই তা হয়েছে 35%। এইরকম চললে বোঝাই যাচ্ছে কি হতে পারে। আমাদের গোড়া থেকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। যদিও এখানে অপরাধীরা মাইনর, কিন্তু আমার মতে আসল অপরাধী এদের বাবা মা। বাবা মার দায়িত্ব ছিল এদেরকে মানুষের মতো মানুষ করা। প্রপার প্যারেন্টিংয়ের অভাবে আজ এত মাইনর ক্রাইম বাড়ছে। আর যেহেতু এরা মাইনর, তাই সরাসরি অপরাধ না বলে এদেরকে বলা হবে সিসিএল, মানে চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল। পুলিশ কমিশনার এখানে আরও বলে, আমরা অপরাধীদের নাম প্রকাশ করব না, কিন্তু তাদের বাবা মায়ের নাম প্রকাশ করব, কারণ তারাও একই সাথে অপরাধী, এমন সন্তান মানুষ করে। সাংবাদিক জিজ্ঞেস করে, ভিআইপি লোকেদের নাম প্রকাশ করা কি বিপজ্জনক নয়? পুলিশ কমিশনার ভয় পান না আর এক এক করে নাম প্রকাশ করতে থাকেন। অপরাধীর নাম তাদের বাবার পরিচয় দিয়ে বলেন। ধুলপেস কর্পোরেট কৃষ্ণ কুমারের ছেলে, এমএলএ পুরুষোত্তম রেড্ডির ছেলে, ওয়াকফ পার্টির চেয়ারম্যান ইউসুফ খানের ছেলে, মিনিস্টার মুকুন্দ রাওয়ের নাতি, আর সবশেষে বড় বিজনেস টাইকুন বিবেক চক্রবর্তীর ছেলে। আবার বিবেকের স্ত্রী বিন্ধাও বিকাশ পাবলিক স্কুলের ডিরেক্টর আর প্রিন্সিপাল। বিন্ধা আবার আগেরবার অ্যাক্সিডেন্ট কেসের বিচার চেয়ে প্রোটেস্ট করে, কিন্তু এবার কি বিচার চাইবে? নিজের ছেলের বিচার কি মা চাইতে পারবে? দেখা যাক। এইসব নিউজ টিভিতে দেখে আর নিজেদের পরিচয় এইভাবে প্রকাশ হতে দেখে মিনিস্টার, কালেক্টর, এমএলএ এক জায়গায় জড়ো হয়। মিনিস্টার তো দিল্লি গিয়ে পুলিশ কমিশনারকে সাসপেন্ডও করতে চায়। অন্যরা তো রেপুটেশন নষ্ট হওয়ার ভয়ে কাঁপতে থাকে। টপ 10 স্কুল হিসাবে বিকাশ পাবলিক স্কুলের নাম ছিল। এখন এই নিউজ আসার পর বোর্ড মিটিং ডেকে তো বিন্ধা প্রিন্সিপাল হিসেবে পদত্যাগ করে। এরপর ডিরেক্টর পদে তাকে রাখা যাবে কিনা সেটাও বোর্ডের অন্য মেম্বারদের হাতে ছেড়ে দেয়। পদত্যাগ করে বিন্ধার মিটিং রুম থেকে বেরিয়ে আসে। বিন্ধা যখন স্কুলের বারান্দা দিয়ে যাচ্ছিল, তখন অনেকেই অনেক কিছু বলে চিৎকারি করে। তার রেপুটেশন একেবারে শেষ। সবাই বলে যে নিজের ছেলেকে মানুষ করতে পারেনি, সে অন্যের বাচ্চাদের কি করবে। এমনকি স্টুডেন্টরাও বলে, ম্যাম অনেক স্ট্রিক্ট ছিল লো গ্রেড নিয়ে, আর এখন তার ছেলেই টপ গ্যাং রেপিস্ট হয়ে। বিন্ধা কোনো মতে পালিয়ে বাসায় ফিরে আসে। টিভিতে নিউজ চলছিল তখন। বিবেক চক্রবর্তী সেটা দেখে টিভি অফ করতে বলে। এরপর রুমে এসে বিন্ধাকে বলে সে কেন রিজাইন করলো। এখনও বিকাশের অপরাধ তো প্রমাণ হয়নি। বিন্ধার এই কাজে তো মনে হবে বিকাশ আসলেই অপরাধী। বিন্ধা বলে, তোমার আরও প্রমাণ লাগবে? তোমার ছেলে অনেক বড় ক্রাইম করে ফেলেছে, বুঝতে চাইছো না কেন? আগেই বলেছিলাম এত লাইন না দিতে। বয়স হবার আগেই বাইক কিনে দিয়েছ, লাইসেন্স পর্যন্ত হয়নি। এখন সে মেয়েদের সাথে অসভ্যতা করছে। বিবেক বলে, হ্যাঁ মানছি আমাদের দোষ আছে, আমি লাই দিয়েছি, কিন্তু তুমি মা হিসেবে সময় কি দিয়েছো তাকে? তুমি ছিলে তোমার স্কুলকে টপ 10 করার চিন্তায়, ছেলের খেয়াল রাখুলি। আজ ছেলে তোমার জন্য এমন নষ্ট হয়েছে। দুইজনই দুজনকে দোষ দিতে থাকে। বিবেক এবার বলে, এইসব পুরনো কথা বাদ দিয়ে কিভাবে ছেলেটাকে বাঁচানো যায় তাই ভাবো।
রাগ আমারও হচ্ছে, ইচ্ছা হচ্ছে মেরে ফেলি, কিন্তু আমাদেরই ছেলে, তাই না? এখন আমাদের উচিত কোঅপারেট করা। বিন্দা রেগে গিয়ে বলে, কিসের কোঅপারেটিং? আমাদের এখন মরে যাওয়াই উচিত। এদিকে মিস্টার মুকুন্দ রাও এমএলএ পুরুষোত্তম রেড্ডিকে সাসপেন্ড করা হয়, আর বাকি দুইজন ইউসুফ খান আর কৃষ্ণকুমারকেও তাদের পার্টি থেকে বাদ দেওয়া হয়। জনগণ তাদের উপর ক্ষেপে আছে। মন্ত্রী এমএলএরা একসাথে মিটিং করে, তাদের ছেলেদের জামিন দিয়ে আনবে, তারা কাস্টডিতে মুখ খুলবে না, 3rd ডিগ্রি টর্চার করলেও না। মানুষ রাস্তায় নেমে গেছে, মিছিল ব্যানারে শুধু একটাই কথা, বিচার চাই। বিন্দা এদিকে বসে বসে ভাবে তার ছেলেকে নিয়ে। তাদের সুখের দিন ছিল, ছেলেটা আস্তে আস্তে চোখের সামনে বড় হয়েছে। এরপর এক জন্মদিনে বাবা তাকে বাইক গিফট করে, এরকম আরও স্মৃতি মনে করে। এটার সাথে এটাও মনে করে যে মা হিসাবে সে বিকাশকে সময় দেয়নি, সে স্কুল নিয়েই ব্যস্ত ছিল। এরপর আমরা কাস্টডিতে 5 জনকে দেখি। পুলিশের এত টর্চারের পরেও এরা মুখ খুলেনি। এদের 2 দিন না খাইয়ে খালি গায়ে একটা হাফ প্যান্ট পরিয়ে টর্চার করা হয়। পুলিশ কমিশনার জয়দেব এসে পুলিশ অফিসার থেকে সব জেনে কিছুটা অবাক হয়। এরপর বলে, অন্তত খাবার তো দিতে পারতে। জিজ্ঞেস করো এরা কি খাবে। এক কনস্টেবল বলে, এরা বিরিয়ানি খেতে চায়, প্যারাডাইস রেস্টুরেন্টের বিরিয়ানি। জয়দেব সেটাই আনতে বলে। কনস্টেবল জিজ্ঞেস করে, আমরাও এত লাক্সারি আইটেম পাই না স্যার। কিন্তু জয়দেব ঝাড়ি দিয়ে বিরিয়ানি আনতে বলে, আর 5 জনের জন্য 25 প্যাকেট। কনস্টেবল ভাবে হয়তো তারাও ভাগ পাবে। কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি চলে আসে, আর প্রথমে জয়দেব বিকাশকে অফার করে। 2 দিন না খাওয়া, তাই সে এই বিরিয়ানি পেতেই হামলে পড়ে। জয়দেব অন্যদের জিজ্ঞেস করে তারাও খাবে কিনা। বিকাশের শেষ হলে তারাও পাবে। 1 প্যাকেট শেষ হলে বিকাশকে 2য় প্যাকেট দেওয়া হয়। এটাও ভালো করে খায় সে, কিন্তু 3 নম্বর প্যাকেট দিলে সবাই অবাক হয়। বিকাশও হয়তো আর খেতে পারবে না, তবুও সে ভয়ে ভয়ে খেতে থাকে। 3 নম্বর প্যাকেট কোনো মতে শেষ করলে 4 নম্বর প্যাকেট দেওয়া হয়। এইবার তো টাফ সিচুয়েশন পড়ে যায়। একদিকে পেটেও ধরবে না, অন্যদিকে পুলিশের ভয়। কোনো মতে 4 নম্বর শেষ করলে জয়দেব 5 নম্বরটাও দেয়। এইবার তো আর গলা দিয়ে ভাত নামে না, গলা অবধি হয়ে গেছে। আর একটু পরে ফ্লোরে পড়ে যায় বিকাশ। জয়দেব বলে, প্যারাডাইজ দেখে ফেলেছিস? এরপর সে পুলিশ অফিসারকে বলে, বাকি 4 জনকেও প্যারাডাইজ দেখার ব্যবস্থা করে দাও। অন্যদের সামনে এবার 5 প্যাকেট করে বিরিয়ানি রাখা হয়। সবাই ভয় কাঁপতে থাকে। জয়দেব জানে এরপরে রেস্ট স্টেটমেন্ট দেবে, তাই পুলিশ অফিসার সেভাবেই বলে চলে যায়। এদিকে জয়দেব বের হলে মিনিস্টার এমএলএরা এসে তাকে ঘিরে ধরে আর বলে, চিফ মিনিস্টারের সেক্রেটারির কথা বলবে। জয়দেব ফোন দিয়ে লাউড স্পিকারে দেয়। সেক্রেটারি ম্যাডাম জয়দেবকে আইন মেনে কাজ করতে বলে, কোনো রাজনৈতিক ভয়ে বা সূত্রে ধামাচাপা যেন পড়ে না যায়। কেউ যদি বাধা দিতে আসে তাহলে আইনি ব্যবস্থাই নেওয়া হবে। জয়দেব সেক্রেটারি ম্যাডামকে ধন্যবাদ জানায়, কিন্তু এইদিকে মিনিস্টাররা ভাবে সেক্রেটারি ম্যাডাম হঠাৎ পাল্টে গেল কেন, সে তো আমাদের পক্ষেই ছিল। যাই হোক, এবার সবাইকে নিয়ে আবার সেই গাড়ি নিয়ে একটা নিরিবিলি পরিবেশে আসা হয়, আর এইখানেই ভিকটিম হিসেবে অভিনয় করতে একটা মেয়েকে আনা হয়। জয়দেব এবার বিকাশ ও তার বন্ধুদের বলে, তারা যা যা ঘটনা ঘটিয়েছিল সব এক এক করে সেভাবে করে দেখাবে। মানে পয়েন্ট টু পয়েন্ট কিভাবে রেপ করেছে, কিভাবে ধরেছে, কিভাবে একের পর এক এসেছে, ভিডিও করেছে, সব দেখাতে হবে। শুধু তাই নয়, জয়দেব তো প্যান্ট খুলতেও বলে, মানে বিশ্রী একটা অবস্থা। তবু তারা সেভাবে করে দেখাতে বাধ্য হয়, আর এতে তাদেরও ভালো লাগেনি তা বলাই বাহুল্য। সমস্ত ঘটনার পর জয়দেব হেল্প করার জন্য ভিকটিম হিসেবে অভিনয় করা মেয়েকে সরি আর থ্যাঙ্কস বলে। এরপর সবাইকে নিয়ে যাওয়া হয় পটেন্সি টেস্ট করাতে। প্রথমে তাদের কাছে বিব্রতকর লাগে, কিন্তু এক এক করে 5 জন প্রথমবারের মতো যায়, কিন্তু কারোই ইরেক্ট হয় না। প্রথমবারে সবাই ফেল করে। ডাক্তার তো বলে, এরা রেপ কি করে করলো, এরা তো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এদের তো ইরেকশনই আসছে না। দ্বিতীয়বারের মতো আবার তাদের নেওয়া হয়, কিন্তু এবারও ফেল। জয়দেব বলে, এখন কেন ইরেকশন হয় না, তোদের বাড়ির মেয়েদেরকে আনা লাগবে নাকি? সবার মধ্যে লজ্জা, ভয় আর বিব্রত বোধ কাজ করতে থাকে। একজন তো সুসু করে দেয়। এরপর তো তারা বসে আলাপ করতে থাকে। একটা টেস্টের জন্য তারা আমাদের জীবন জাহান্নাম বানিয়ে দিচ্ছে। একজন বলে, 3 মিনিটের ভালো লাগার জন্য জীবনটা নরক হয়ে গেল, জীবিত অবস্থায় নরক দর্শন হয়ে যাবে মনে হচ্ছে। এরপর শেষ রাউন্ডের জন্য বিকাশকে রাখা হয়। কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন সে আশেপাশে থাকা কেমিক্যাল বোতল থেকে অজানা একটা কেমিক্যাল খেয়ে নেয় মদের মতো। দৃশ্য ফিরে আসে বিন্ধার কাছে। বিবেক এসে তার পাশে বসে বলে, বিকাশ পুলিশ কাস্টাডিতে আছে, তাকে টর্চার করা হচ্ছে, তার শরীরে রক্ত জমা দাগ, সে তার মাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমি 2 ঘন্টা ধরে বাসায়, কিন্তু একবারও তুমি তোমার ছেলের কথা জানতে চাইলে না। বিন্ধা বলে, 5টা ছেলে একটা মাইনর মেয়েকে নৃশংসভাবে রেপ করেছে, 1 সপ্তাহ হয়ে গেছে। তুমি কখনো জানতে চেয়েছো মেয়েটা কেমন আছে? বিবেক আবার বলে, তুমি কি আদৌ তার মা? ছেলে কষ্টে আছে আর তুমি অন্যের কথা ভাবছো। বিন্ধা আরও রেগে গিয়ে বলে, তুমি সেই মায়ের কথা ভাবছো যার মেয়ে রেপ হয়েছে? তার মনের অবস্থা ভেবে আমার কষ্ট হচ্ছে। আমার এই ছেলে জন্ম দেওয়াই উচিত হয়নি, পেটেই মেরে ফেলা লাগতো। একটু পরেই বিবেকের কল আসে আর জানায় যে বিকাশ সুইসাইড অ্যাটেম্প করে হাসপাতালে আছে। বিবেক এবার বিন্ধাকে বলে, তুমি চাইছিলে না মেরে ফেলতে, ছেলে এখন মরতেই বসেছে। বিন্ধা এই পর্যায়ে দ্রুত গাড়ি নিয়ে হাসপাতালে ছুটে যায়। এদিকে হাসপাতালে জয়দেব আর লেডি অফিসার কথা বলছিল। ডাক্তারকে সেরকম দক্ষ মনে হয় না, বিকাশের জীবন ঝুঁকিতে আছে। জয়দেব বলে, দেখা যাক কি হয়। এরই মধ্যে পুলিশ অফিসার এসে জানায় বিকাশের বাবা মা এসেছে। জয়দেব শুধু মাকে অনুমতি দেয়।
বিন্ধা পাগলের মতো ছুটে হাসপাতালে আসে। জয়দেব লেডি অফিসারকে তার পেছনে যেতে বলে। এরপর দেখা যায় বিন্ধা বড় হাসপাতাল থেকে বড় ডাক্তার কল করে নিয়ে আসে। জয়দেব এসব দেখে বলে, আমাদের মনে হয় আর কাস্টডিতে বিকাশের মৃত্যুর দায় নিতে হবে না। ওর মা ওকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনবে। এরপর বিকাশকে আইসিইউ ইউনিটে রেখে ওয়াশ করে পেট থেকে কেমিক্যাল বের করা হয়। ডেঞ্জার জোন কেটে যাবার পর ডাক্তার বিন্ধাকে দেখা করার অনুমতি দেয়। বিন্ধা ছেলের সাথে দেখা করতে যায়। বিকাশের জ্ঞান আসে, তখন মাকে দেখে সে খুশি হয়, কিন্তু বিন্ধা বলে, কেন মরতে গিয়েছিলি? তোরা একটা মেয়েকে নৃশংসভাবে রেপ করেছিস। মেয়েটা তো মরতে যায়নি। সাহস করে সামনে গিয়ে সে বিচার চেয়েছে। তাহলে তোরা কেন কাপুরুষের মতো মরবি? তোরা মরবি, তবে এইভাবে না। তোদের পাপ তোদের তিলে তিলে রোজ মারবে। এটাই তোদের শাস্তি। এটা বলে বিন্ধা কান্না লুকিয়ে বেরিয়ে যায়। বিকাশও অনুশোচনার আগুনে জব্দ হতে থাকে। চৈত্রের কেস কোনো সাধারণ কোর্টে যাবে না। তার কেস যাবে পক্সোর আন্ডারে। আর এটা সবচেয়ে বেশি স্ট্রিক্ট একটা কেস, কারণ পক্সো মানে হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। তো আজ সেই কোর্টে সবাই উপস্থিত হয়। বিচারক চৈত্রাকে রিল্যাক্স রাখার জন্য তাকে নিজের মায়ের মতো ভাবতে বলে। এরপর জিজ্ঞেস করে সেদিন কি হয়েছিল। চৈত্রা জানায়, পাবে বিকাশ আর তার বন্ধুদের সাথে পরিচয় হয়, আর প্রথমে সে এদেরকে ভালো মনে করে, কিন্তু আসলে তারা ছিল পশু। এই 5 জন মিলে সুযোগ বুঝে তার সাথে পাশবিক অত্যাচার করেছে। এবার দীপ্তিও সাক্ষী দেয়। সেদিন সে যাবার পর বিকাশ গাড়ি নিয়ে এসেছিল আর কথার জালে তাকে ফাঁসিয়ে দেয়। এদিকে আবার আসামি পক্ষের উকিল বলে, যা হয়েছে স্বেচ্ছায় হয়েছে, কেউ মেয়েকে জোর করেনি গাড়িতে উঠতে, আর 2-1টা কামড়ের দাগ প্রমাণ করা না এটা রেপ। তারা সবাই টিনেজার, একটু ফান করেছে মাত্র। তাছাড়া কোনো মেডিকেল রিপোর্ট নেই, আর যা পাওয়া গেছে তাতেও প্রমাণ হয় না যে তাকে জোর করা হয়েছে। ভিকটিম পক্ষের উকিল বলে, মাইনর একটা মেয়ের সাথে এরকম আচরণ করাই বড় অপরাধ, কিন্তু অপরাধের উকিল মানতে চায় না। বিচারক এবার পুলিশকে প্রমাণ পেশ করতে বলে। তখন পুলিশ 1 সপ্তাহ সময় চায়, আর কোর্ট তাদেরকে সময় দেয়। এরই মধ্যে কালেক্টর সাহেব এসে সোনা টাকা পয়সা দিয়ে প্রায় 5 কোটি মূল্যের জিনিস ঘুষ দিয়ে যায় চৈত্রার বাবা মাকে। কালেক্টর সাহেব বলেন, মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আর এই কেস নিয়ে মাতামাতি হলে মেয়েটারও রেপুটেশন নষ্ট হবে। তাই এগুলো নিয়ে কেসটা তুলে নিন, আর আরও যদি সাপোর্ট লাগে তো দেয়া হবে। এবার চৈত্রার বাবা উঠে কালেক্টর সাহেবকে থাপ্পড় মারে আর বলে, আমরাও আমাদের মেয়ের জন্য শেষ অবধি দেখব, দেখি কে কি করে। চৈত্রার মাও তাকে থাপ্পড় মারে আর সব গুছিয়ে টিয়ে বেরিয়ে যেতে বলে। তখন সে বেরিয়ে যায়। 1 সপ্তাহ পর আবার কোর্টে আসে সবাই, কিন্তু পুলিশ টিম এখনো প্রমাণ নিয়ে আসেনি বলে অপরাধীর উকিল তাড়া দিতে থাকে। কিন্তু তিনি বলেন আরও সময় আছে, এবং শেষ মুহূর্তে পুলিশ অফিসার প্রমাণ নিয়ে হাজির হয়। মেডিকেল রিপোর্ট আর সেদিন যে তারা ভিডিও করেছিল সেটা ডিলিট করলেও রিকভার করা গেছে। আর ভরা কোর্টে সেই ভিডিও যখন প্লে করা হয় সবাই নিস্তব্ধ হয়ে যায়। অপরাধীর বাবারা তো বুঝতে পারে যে এইবার সব শেষ। চিত্রার বাবা এই দৃশ্য দেখে মেয়ের কষ্ট সহ্য করতে পারে না। তার ছোট্ট আদরের মেয়ে এত পাশবিক নির্যাতনের শিকার। সমস্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে বিচারক 1-1 করে 6টি ধারায় তাদেরকে অপরাধী ঘোষিত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যেহেতু তারা সবাই মাইনর ছিল। বাকি জীবন তাদেরকে জেলের ঘানি টানতে হবে। আর পুলিশ কমিশনার জয়দেবকে সাসপেন্ড করা হয়, কারণ অপরাধী বের করতে গিয়ে পার্সোনাল নানা ইনফরমেশন সে প্রকাশ করে ফেলেছে। এইটা শুনে পুলিশ অফিসার আর লেডি অফিসার শকড হয়। তবে সুষ্ঠু বিচার পেয়ে চিত্রা আর তার পরিবার বেশ শান্তি পেয়েছে। কোর্ট থেকে বের করে 5 জন ছেলেকে মুখে মাস্ক পরিয়ে নিয়ে যাওয়া হয় থানায়। বাবা মায়ের সঙ্গে দেখা করারও সুযোগ দেওয়া হয় না তাদের। অন্যদিকে জয়দেবকে রিপোর্টাররা ঘিরে ধরে, জিজ্ঞেস করে তাকে সাসপেন্ড করা হলে এ নিয়ে তার মত কি। জয়দেব বলে, কেউই আইনের ঊর্ধ্বে নয়, আমি যা করেছি তার শাস্তি আমাকে পেতে হবে, তবে মেয়েরা সতর্ক থাকা উচিত। এরপর এসব নিয়ে নিউজে লেখালেখি হয়। সব স্টুডেন্ট বিকাশ পাবলিক স্কুল ছিল দেখে জনগণ এই স্কুলের উপর চড়াও হয়, ভাঙচুর করে, এমনকি সরকারের লাইসেন্স বাতিল করে দেয়। এত সব নিউজ ঘটনা দেখে বিন্ধা মনে মনে চিন্তা করে, এইসবের জন্য কি সে নিজেই দায়ী নয়? সে তার ছেলেকে মানুষ করতে পারেনি বলেই আজ এটা ঘটছে। এরপর 5 জনকে আলাদা আলাদা জেল ব্যারাকে দেওয়া হয়। বিকাশকে যে সেলে দেওয়া হয় সে চুপচাপ তার কাঁথা বালিশ নিয়ে চলে যায়। সেখানে আরও কয়েদিরা ছিল। বিকাশকে দেখেই তারা টিজ করতে শুরু করে, বড় লোকের ছেলে আসছে, আবার রেপ কেসের আসামি। সবাই মজা করে বলে, সাবধান থাকিস, নাহলে আবার তোকেই কে জানি এখানে রেপ করে দেয়। আর এই একই জেলে ছিল সাইকো সাহিল। বিকাশের প্রথম দিন সে যখন হাত মুখ ধুতে যায় তখন তার উপর থেকে গরম পানির মতো কিছু একটা তার উপরে পড়ে। বিকাশ তাকিয়ে দেখে সাইকো সাহিল হিসু করছে। বিকাশ বিরক্ত হয়ে সাহিলকে বলে, এখানে থাকতে হলে রোজ সহ্য করতে হবে এটা, গিজারের পানি গরম আছে না। সবাই হাসাহাসি করে বলে সাহিল ভাইয়ের সাইকো কাজ শুরু হয়ে গেছে। এরপর নিচে এসে সাহিল অমর নামে একজনকে বলে, আর এই কাকে রেপ করেছে? একে দেখে তো আমারই রোমান্টিক ফিল হচ্ছে। এরপর অন্যদের ডাকে তার সাথে জেলের মধ্যে নিয়ে তারা বিকাশের মুখ বেঁধে তাকে রেপ করার চেষ্টা করে। বিকাশের কাছে খুবই খারাপ লাগছিল। হঠাৎ সে ছিটকে উঠে যায় আর সবাইকে ছুঁড়ে ফেলে। এরপর সাহিল আর বিকাশের মধ্যে তুমুল ফাইট হয়। সবাই অবাক হয়ে যায়। পুলিশ এসে সাহিলকে নিয়ে যায় এখান থেকে। অন্যরা বলে, এই প্রথম সাহিল ভাইকে কেউ উদুম কেলানি দিল। একজন তো ভয়ে ভয়ে বিকাশকে পানি এনে দেয়। সিন আবার বর্তমানে ফিরে আসে। সেখানে বিন্ধা কোর্টে আসছিল নিজেকে সারেন্ডার করতে। সেখানে কয়েকজন বলে, আরে সেই যে রেপ কেসের ইনার ছেলে প্রধান আসামি ছিল, মনে হয় ছেলেকে খুন করে আসছে। যেমন ছেলে তার তেমন নির্দয় মা,
আর এখানে আমরা পিস্তল নিয়ে মা ছেলের একটা হাতাহাতি সিনের ফ্ল্যাশব্যাক দেখি। বিন্ধা কোর্টে যেতে যেতে মনে মনে বলে, আমি আমার ছেলের জীবনকে শাস্তিযোগ্য করে তুলেছি। কে আসল অপরাধী? আজ আমি বিচারকের সামনে সবকিছু বলবো। আবার সিন চলে যায় অতীতে। বিকাশের জেলে কাটানো 6 বছর পরে বিন্ধা জেলে দেখা করার জন্য যায়। যেতে যেতে সে চিন্তা করে, আমাদের জীবন ভুল আর সঠিকের মাঝে সূক্ষ্ম একটা লাইন আছে। জেলের দেয়ালই হয়তো সেই লাইন। কিন্তু তারা জেলে থেকে তাদের অপরাধের সাজা পাচ্ছে, আর আমরা বাইরে থেকেও জীবন নামের জেলে ধুকে ধুকে মরছি। এরপর জেলার সাহেবের থেকে 3 মাসের প্যারোলে বিকাশকে বাইরে আনার অনুমতি পায়। কিন্তু জেলার সাহেব তাকে জানায়, 6 বছর আগের বিকাশ আর এখনের বিকাশ এক না, তার অনেক পরিবর্তন হয়েছে, তাই যা করবেন ভেবে করবেন। এরপর আমরা নতুন রূপের বিকাশকে দেখি। সাইকো সাহিলের মতো সেও এখন পরিণত হয়েছে সাইকোতে। মাথা ভর্তি চুল, পাগল পাগল বেশ। জেল থেকে বের হয়ে সে তার মাকে যেন চেনেই না। গাড়িতে করে নেওয়ার সময় উল্টোপাল্টা আচরণ করে, পা তুলে দেয়, অদ্ভুতভাবে তাকায়। বিন্ধা আসলে ছেলেকে বের করেছিল আইআইটি এর আন্ডারে জেইই এক্সাম দেওয়ার জন্য। সেভাবে সে জেলের পুলিশের সাথে আলাপও করেছিল, কিন্তু পুলিশ অফিসার জানায় এখন বিকাশ এসব কিছুতেই মন দেবে না। জেলে বসে পড়ালেখার অনেক সুযোগ ছিল, কিন্তু সে নেয়নি। আর এর আগেও আপনি তাকে বের করতে চেষ্টা করেছেন, সে বের হয়নি। কিন্তু বিন্ধা এবার নিজে দায়িত্ব নিতে চায়। সে জানে তার ছেলে ব্রিলিয়ান্ট, এর আগেই সে এন্ট্রান্স পাস করে গেছে। এরপর সে একটা নিউজ পেপার দেখায়, এক খুনের আসামি জেলে বসেই টপ 54 এসেছিল। গাড়িতে বিকাশকে নিয়ে যেতে যেতে বিন্ধা এসব কথাই মনে করছিল। সে ভাবে, জেল তাকে হয়তো ভালো দিকে নিয়ে যেতে পারেনি, কিন্তু মা হিসাবে আমি তো চেষ্টা করতে পারি নিজের ছেলের নতুন জীবন গড়ার। এইসব ভাবতে ভাবতে গাড়ি সিগন্যালে দাঁড় করায় বিন্ধা, আর এই ফাঁকে বিকাশ গাড়ি থেকে বেরিয়ে যায়। বিন্ধার নজরে পড়তেই সেও বেরিয়ে যায় গাড়ি থেকে বিকাশকে খুঁজতে। বিকাশ রাস্তা দিয়ে দৌড়াতে থাকে আর অমরকে কল করে লোকেশন জিজ্ঞেস করে। অমরের থেকে লোকেশন নিয়ে বিকাশ অমরের পেন্ট হাউসে আসে। বিন্ধাও খুঁজতে খুঁজতে চলে আসে পেন্ট হাউসের কাছে, কিন্তু কোন দিকে যাবে বুঝতে পারে না। তখন একটা লোককে জিজ্ঞেস করলে লোকটা বলে ছেলেটা পাশের এই বিল্ডিং এ গেছে। এদিকে বিকাশ সেখানে এসে ড্রাগসের ওভারডোজ নিয়ে অজ্ঞান হয়ে থাকে। বিন্ধা এসে দেখে এখানে আরো অনেক ছেলে মেয়ে আছে বিকাশের সাথে। বিন্ধা বিকাশকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে আর অন্যদের জিজ্ঞেস করে কি হয়েছে। তারাও সেভাবে দায় নেয় না, চেনেই না বলে দেয়। বিন্ধা এবার বিকাশকে ধরে ধরে রাস্তা দিয়ে নিয়ে আসে। বিবেক সেখানে এসে পরিস্থিতিতে সামাল দিতে চেষ্টা করে, কিন্তু বিন্ধা বলে, তুমি কেন এসেছো? আমি ওকে বের করছি জেল থেকে, আমি দায়িত্ব নেব, তুমি চলে যাও। এই বলে বিকাশকে নিয়ে বিন্ধা চলে যায়। আশেপাশে সবাই এগিয়ে এসে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। তারা তো বুঝতে পারে বিকাশ রেপ কেসের আসামি, তাই প্রতিবেশীরা এসে বিবেককে বলে, আপনার প্রাক্তন স্ত্রী আর ছেলে যেন অন্য কোথাও চলে যায়। আমরা চাই না আমাদের সোসাইটিতে কোনো রেপিস্ট থাকুক। কিন্তু বিবেক বলে, আপনারা চাইলে চলে যান, ভুলে যাবেন না আপনারা আমার প্রপার্টির উপরে আছেন। এইভাবে বলে বিবেক চলে যায় সেখান থেকে। বাড়ি এনে বিন্ধা ছেলেকে নিজের হাতে রান্না করে আনে, নিজের হাতে তুলে খাইয়ে দেয়। এরপর গুছিয়ে বিছানায় শুইয়েও দেয়। পরের দিন সকালে যখন বিন্ধা বিকাশের দরজায় নক করে, কোনো সাড়া পায় না। পরে দরজা খুলে দেখে বিকাশ একটা মেয়ে নিয়ে শুয়ে আছে। বিন্ধা প্রথমে এমনি ডাকে, কিন্তু তাও যখন এরা ওঠে না, এরপর বালতি ভরে পানি এনে তাদের উপর ফেলে দেয়। এরপর তো মেয়েটাকে চিনতে পারে, কালকে পেন্ট হাউসে দেখেছিল। বিন্ধা মেয়েটাকে বেরিয়ে যেতে বলে আর বিকাশকে রেডি হয়ে ক্লাসে আসতে বলে। এরপর বিন্ধা তার বাড়ির ছাদে স্টুডেন্টদের ক্লাস দিতে যায়। সে মনে মনে বলে, রোস্টা আমাদের সুযোগ দিলে আমাদের কাজে লাগানো উচিত, নাহলে তিনিও রুষ্ট হবেন। এইখানে যখন সবাই ক্লাস করছিল, বিকাশ তার সেই মেয়ে ফ্রেন্ড আমুরটাকে নিয়ে আসে আর বখাটে ছেলেদের মতো আচরণ করে। সবার সামনে বলে, আমি বিকাশ, আমাকে তো চেনই, রেপ কেসের আসামি। 6 বছর জেল খেটে এসেছি, আরও 15-20 বছর কাটাবো হয়তো। আমার এসব পড়াশোনা করে লাভ কি? জীবন আমাকে অনেক শিক্ষা দিয়েছে। এরপর বিকাশ তার মায়ের টেবিলে থাকা বইয়ে মদ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর বিন্ধা রুমে এসে বিকাশের জিনিসপত্র চেক করছিল, আর বিকাশ এখানে ওখানে অমর আর অন্যদেরকে নিয়ে নেশা পার্টি করে বেড়াচ্ছিল। নেশা করে সে রাস্তায় পড়ে থাকতো। এরপর তার একটা গোপন ড্রাগ ডিলারদের কাছে যায়। এইখানে আমরা আবার হেড ড্রাগ স্মাগলারের সামনে জয়দেবকে দেখি, কিন্তু এখানে সে আসে পরিচয় গোপন করে স্মাগলার ধরতে। হেড স্মাগলার যখন বুঝতে পারে জয়দেব আসলে কে, তখন তাকে গুলি করতে যায়, আর উল্টো জয়দেব এক এক করে গুলি করে দেয়। বিকাশ তো জয়দেবকে চিনে ফেলে, এক্স পুলিশ কমিশনার। কিন্তু এখানে আরো পুলিশ টিম আসে আর তারা জানায় জয়দেব এখন অ্যান্টি ড্রাগ স্মাগলার টিমের হেড। এইভাবেই জয়দেব একটা বড় ড্রাগ চক্র ধরে ফেলে। জয়দেব এবার বিকাশের দলের সবাইকে কাউন্সিলিং করতে পাঠায়। বিন্ধার কল পেয়ে জয়দেব সেখানে গিয়ে ধরতে পারে, এই জন্য তাকে ধন্যবাদ জানায়। আর বিকাশ বলে, তুমি 6 বছর জেল খেটে বেরিয়েছো, কিন্তু তোমার মধ্যে উল্টো পরিবর্তন কেন? আর এখন তোমার মা তোমার জন্য চেষ্টা করছে, অন্তত তার কথা ভেবে একটু ভালো হওয়ার চেষ্টা করো। স্রষ্টার সুযোগ বারবার দেয় না। কাস্টডিতে এসে অমরের ওপর চর্চা করে স্বীকারোক্তি বের করার চেষ্টা করে জয়দেব। অমর এমনিও আগে কয়েকবার ড্রাগ ডিলিংস কেসে জেলে গিয়েছিল, এইবার আর একটা বড় কেস নিয়ে জেলে দিতে বলে, আর আগে সব স্বীকারোক্তি যেন দেয় সেই ব্যবস্থা করে। সেখান থেকে বের হয়ে জয়দেব আর অখিলেশ অন্য ড্রাগ ডিলারদের ধরার প্ল্যান করে। বিকাশ আর অমরের যখন এমন ভালো বন্ধুত্ব, তাহলে জেলের মধ্যেও হয়তো ড্রাগ পাচার করে। ভালো করে খোঁজ নিতে হবে। এদিকে বিকাশ তো অস্থির হয়ে যায়, তার বন্ধুদের কাউন্সিলিং করা শেষ হয়েছে কিনা। রিচিকে ফোন করে জানতে পারে আমুর তার এখনো কাউন্সিলিং চলছে। এরপর বিকাশ সবাইকে তার বাড়িতে পার্টিতে ডাকে। পার্টিতে বিকাশ অনেক এনজয় করে, মদ খায়, এমনকি তার বান্ধবী তাকে নতুন একটা ড্রাগসও খাইয়ে দেয়।
বিন্ধা এসব দেখে হতবাক হয়ে যায়। সে ঘর থেকে পিস্তল এনে ফাঁকা গুলি করে কাচের বোতলে। এতে ভয় পেয়ে সবাই পালিয়ে যায়। বিকাশ বলে, বাহ, তুমি লাইসেন্স করা পিস্তল রাখো, এবার তাহলে আমাকে গুলি করো, ভয় পাচ্ছ নাকি? বিকাশ এবার নিজে পিস্তল নিয়ে তার মাকে গুলি করতে ভয় দেখায়। আরো বলে সে অনেককে মারতে চায়, সবার আগে জয়দেবকে। খুন করার লিস্ট অনেক লম্বা। বিকাশ পিস্তল নিয়ে উপরে চলে যায়। বিন্দাও পেছনে পেছনে যায়, তাকে আটকাতে চেষ্টা করে। বিকাশ আর বিন্দার হাতাহাতির মধ্যে দুই একটা গুলিও হয়। হাতাহাতির এক পর্যায়ে পিস্তল বাইরে পড়ে যায়। কিন্তু বিকাশ এবার বিন্দাকে গলা টিপে মারতে চেষ্টা করে। কিন্তু হঠাৎ ড্রাগের নেশায় যেন বিকাশ হুঁশ হারিয়ে ফেলে আর তার নিজের মাকে সে বাজেভাবে টাচ করতে থাকে। বিন্ধা এবার ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে আর বারান্দায় গিয়ে পড়ে কাঁচ ভাঙে। বিন্ধার নিজের প্রতি এখন ঘৃণা হচ্ছে, সে মরে যেতে চাইছে। এরপর আর বেঁচে থাকার কোনো ইচ্ছা তার নেই। পরপর দুইটা কাঁচের বোতল সে বিকাশের মাথায় মারে। বিকাশের মাথা ফেটে রক্ত বের হয়। বিন্দাও এবার মদ খায়, কারণ তার এখন আর দিন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগছে না। সে মা হিসাবে ব্যর্থ, তার এখন মৃত্যুই শ্রেয়। বিন্দা এবার ওই অবস্থায় উঠে বিকাশকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেয় আর বিকাশ রাস্তায় পড়ে থাকে। বিন্ধা এসে ঘরে শুয়ে ফ্লোরে শুয়ে পড়ে আর তার কাছে মনে হয় তার জীবন শেষ। এখন তার ধৈর্য সহ্য সবকিছু শেষ। অন্যদিকে বিকাশ নেশার ঘোরে রাস্তা দিয়ে ছুটতে থাকে। পরের দিন বিকাশ ফিরে এলে জঙ্গল থেকে পিস্তল তুলে নেয়। এরপর ভেতরে গিয়ে দেখে তার মা একে একে সব মদের বোতল শেষ করেছে আর মাঝে বমিও করেছে। বিকাশ যেতেই সে বিকাশের সাথে উল্টোপাল্টা কথা বলতে থাকে। বিকাশ আশ্চর্য হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে অখিলেশ জেলের সব রিপোর্ট এনে জয়দেবকে দেয়। এখানে জানা যায় কিভাবে বিকাশ জেলে ড্রাগের বিজনেস শুরু করেছে। আসলে বিজনেস ছিল সাহিলের, কিন্তু বিকাশ আসার পর সাহিল আর বিকাশের চরম ফাইট হয়। আর এইভাবে অমর বিকাশের সাথে প্ল্যান করে সাহিলের বিজনেস নিজেদের করে নেয়। সাহিলের বিজনেস বন্ধ হবার পথে চলে যায়। অন্যদিকে বর্তমানে বিদ্যা নেশা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মানুষ তাকে কথা শোনায়, কিন্তু গায়ে আসে না। বিকাশ এসে তার মাকে উদ্ধার করে নিয়ে বাড়িতে যায়। আর অপরদিকে বিকাশের ফ্রেন্ড রিজিত ড্রাগের নেশা একেবারে শেষ করে ফেলেছে নিজের ক্যারিয়ার। বন্ধুরা তাকে নিয়ে চিন্তিত। আর বিন্দার এমন বেপরোয়া অবস্থার খবর পেয়ে বিবেক তাকে বোঝাতে আসে, কিন্তু বিন্দা তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। এরই মধ্যে দীপ্তি একদিন রাস্তায় বিকাশকে দেখে সেদিনের কথা মনে করে একটা ইট ছুঁড়ে মারে। বিকাশ তার জেলের ট্রমার দিনগুলো মনে করতে থাকে। এবার একদিন বন্ধুদের আড্ডায় সবাই ছিল, রিচি ছাড়া। পরে রিচিকে দেখা যায় সে নেশা করে রেল লাইনের উপর দিয়ে হাঁটছে। বিকাশ তাকে বাঁচাতে যায়, কিন্তু তার আগেই সে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে। রিচি মারা যাবার পর তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিকে বিন্দা তো পাগলামের সীমা পার করে ফেলেছে। সে ক্লাবে গিয়ে পুলে নেমে পড়ে আর বিকাশকেও ডাকে তার সাথে নামতে। বিকাশ তাকে তুলে এনে বাবাকে ডেকে গাড়ি করে নিয়ে আসে। তার বাবাও যথেষ্ট আপসেট। বিকাশের নিজের কাছে প্রচন্ড গিল্টি ফিল হচ্ছিল। পরের দিন বিন্দা আবার মাতলামি শুরু করে, এর চেয়ে ভালো হয় তুমি আমাকে মেরে নিজেও মরে যাও, এই নো পিস্তল। আর না পারলে বলো আমি তোমাকে মেরে সারা জীবন গিল্ট নিয়ে বেঁচে থাকবো। অন্যদিকে জয়দেব এবার অমরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর জেলের মধ্যে তার কিভাবে কি হলো। অমর এখানে সাহিল আর বিকাশের ব্যাপার নিয়ে বলে। এইবার আমরা বিকাশকে দেখি তার বন্ধুদের সাথে আড্ডা দিতে। আগামীকাল এক্সাম। এইখানে হঠাৎ ধীরাজ চলে আসে আর পুরনো দিনের কথা মনে করে। কথায় কথায় ধীরাজ বলে, আমাদের সবার জীবন ধ্বংসের জন্য দায়ী তোর মা। তোর মা সেই ভিডিও পুলিশকে দিয়েছিল। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কিভাবে বিন্দা ফোন খুঁজে পেয়ে পুলিশের কাছে গিয়েছিল। বিকাশ সব শুনে রাগ হয়, কিন্তু তার নিজেকে কন্ট্রোল করতে হয় আর বলে, আমার মা আমার বিপদে আমার পাশে ছিল, বরং আমার জন্য তাদের সবার জীবন নষ্ট হয়েছে। এরপর বিকাশ বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যেতে সাহিলের বাইক এসে বিকাশকে ধাক্কা মারে। সাহিল বিকাশকে মারতে জেল থেকে পালিয়ে এসেছে। এইবার দুজনের মধ্যে লড়াই শুরু হবে। অখিলেশ এখানে পুলিশ টিম নিয়ে আসে আর জয়দেবকে জানায় সব ঘটনা। জয়দেব দুজনকে বাঁচিয়ে রাখতে জোর করে। এরপর তো সাহিল পালিয়ে যায় আর বিকাশ তার পিছু নেয়। সাহিল হুট করে গায়েব হয়ে তার গোপন আস্তানে চলে যায় আর সেখানে তার লোকদেরকে বলে সব প্রমাণ গায়েব করতে, কারণ পুলিশ টিম চলে আসবে। তারা সাহিলকে পেন ড্রাইভে সব ইনফরমেশন দিয়ে দেয় আর আস্তানা ব্লাস্ট করে পালিয়ে যায়। পরে আবার জয়দেব দেখতে পায় সাহিলকে, কিন্তু তাকে ধরার আগে একটা ট্রাকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয় আর সে মারা যায়। তবে তার গলায় পেনড্রাইভ পেয়ে জয়দেব এটা থেকে ইনফরমেশন বের করতে বলে। এদিকে রাতে বিকাশ বাড়িতে যায়। কাল এক্সাম। বিন্ধা অনেক চিন্তায় পড়ে যায়। পরের দিন এক্সামে সবাই আসে, কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করেও বিকাশ আসে না। সেদিন বিকাশের প্যারোলের মেয়াদ শেষ হয়। বিকাশকে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। সবাই বলাবলি করে অন্তত এক্সামটা দিত, ওর মা কত আশা করেছিল। এরপর সিন বর্তমানে আসে, যেখানে বিন্ধা কোর্টে সারেন্ডার করে। কাউকে খুন করার জন্য না, বরং মা হিসাবে ব্যর্থ আর খারাপ একটা সন্তানকে মানুষ করার জন্য। এই অপরাধের শাস্তি বিচার কিভাবে দেবে বুঝতে পারে না। এখানে আরো অনেকেই তাদের প্যারেন্টিং নিয়ে কথা বলে। এরপর দৃশ্যে ফিরে আসে বিকাশকে প্যারোলের শেষে জেলে আনার দিন। জয়দেবের কাছে চিঠি আসে, আরো 1 সপ্তাহ বিকাশকে সময় দেওয়া হয়েছে, তবে এক্সাম দিতে হবে দিল্লিতে। এইবার বিকাশ উল্টো রিয়েক্ট করে। সে জানে তার অপরাধের ক্ষমা নেই, কেউ ক্ষমা করবে না, সেকেন্ড চান্স চেয়েও লাভ নেই, এর থেকে তাকে মেরে ফেলা হোক। কিন্তু জয়দেব তাকে বোঝায় তার জন্য অন্যরা কেন কষ্ট পাবে, তার মা বাবার দিক তাকে দেখা উচিত, তাই তার উচিত এই এক্সামটা দেয়া। এরপর সুন্দর করে শেভ করে চুল কেটে রেডি হয়ে সে সুন্দর পোশাকে ডিস্ট্রিক্ট কোর্টে যায় ভাইবা দিতে। আর এখানে এসেই বিকাশ মুখোমুখি হয় চৈত্রার। আর আজকে
চৈত্রা এখানে আছে ম্যাজিস্ট্রেট পদে, ভাইবা বোর্ডের সেই ডিরেক্টর। বিকাশের ডিটেলস সে দেখছিল, আর তখন তার 2 অ্যাসিস্ট্যান্ট চৈত্রাকে বিকাশের অতীত নিয়ে বলে। বিকাশ চৈত্রাকে দেখে ইমোশনাল হয়ে যায় আর তার করা পাপের জন্য কান্না করতে থাকে। চৈত্রা স্বাভাবিক থাকে আর তাকে প্রশ্ন করে, ম্যাথ সলভ করতে দেয়। বিকাশ উত্তর দিয়ে দেয় আর চৈত্রা তাকে অ্যাপ্রুভ করে বেস্ট অফ লাক বলে। বিকাশ দ্রুত বাইরে এসে কান্না করতে থাকে। মিদ্যা ফাইল দেখে অ্যাপ্রুভ হয়েছে বলে খুশি হয়, কিন্তু বিকাশ তো কান্না করতেই থাকে। এক পর্যায়ে মায়ের পায়ে সে লুটিয়ে পড়ে। বিন্ধ্যা তাকে বুকে টেনে নেয়, আর ওই সময় চৈত্রা গাড়িতে করে যাওয়ার সময় এই দৃশ্যটা দেখতে থাকে। আর এইখানেই এই কাহিনী শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনাকে কাহিনীটি শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান। আজকে বিদায়, শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।